মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেও পারতেছি না যে আমার হাতে এত সুন্দর দই হবে। আমি তো ভাবছিলাম হয়তো বা দই বানাতেই পারবো না। আল্লাহর রহমতে দইটা যে এত ভালো হবে সেটা বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন থেকে মনে মনে ভাবতেছিলাম নিজের হাতে বাড়িতে দই বানাবো, কিন্তু সাহস করে বানাতে পারতেছিলাম না। কারণ আগে কখনো আমি নিজের হাতে দই বানাইনি। যদি দইটা ভালোভাবে বানাতে না পারি সে কারণে আর সাহস পাচ্ছিলাম না। কিন্তু ইচ্ছে যখন হয়েছে তবে ইচ্ছে তো পূরণ করবই। সেজন্য নুয়ানের আব্বুকে বলেছিলাম আমাকে দুটো মাটির পাত্র এনে দিতে। মাটির পাত্রতে দই বানাইলে নাকি দই অনেক স্বাদ হয় ও ভালো হয়, সে কারণে মাটির পাত্র আনতে বলেছিলাম। নুয়ানের আব্বু আমাকে দুটো বাটি এনে দিয়েছে। আমার মনে হচ্ছে বাটিগুলোতে ময়লা থাকতে পারে, সে কারণে বাটিগুলোকে ভিজিয়ে রাখতেছিলাম পানিতে, কিছুক্ষণ পর ভালোভাবে ধুয়ে ফেলবো। আর এইদিকে একটা হাঁড়িতে 3 কেজি দুধ নিয়েছি, আর 3 কেজি দুধের সাথে 1.5 কেজি পরিমাণ পানি মিশ দিয়েছি। মোট 4.5 কেজি দুধ হয়েছিল এখানে। তারপর বাটিগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটু আঁচে শুকিয়ে নিয়েছিলাম। বাটিগুলো ধুয়ে শুকানোর পরও একটু সেতসেতে ভাব লাগতেছিল, সে কারণে আমি বাটিগুলোকে চুলের আঁচ দিয়ে একটু গরম করে নিয়েছি। দেন বাটিগুলোকে এক সাইডে রেখে দিলাম টেবিলের উপর। আর এইদিকে পাতিলে যে দুধগুলো নিয়েছিলাম সেগুলো এখন জাল করতে দিলাম। এই পাতিলটা তো দুধের পরিমাণে একটু ছোট হয়ে গিয়েছিল, নাড়তে গিয়ে পড়ে যাচ্ছে, আর দুধের বলকানি দিলে তো সব পড়ে যাবে। সে কারণে আমি একটা বড় পাতিলে দুধগুলোকে ঢেলে নিলাম, এবার নাড়তে অনেক সুবিধা হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি দুধের বলকটা উঠে। দই বানানো যতটা সহজ তার থেকে বেশি কঠিন দাঁড়িয়ে থেকে দুধের জাল করা। এদিকে দেখতে দেখতে দুধের বলকও উঠে গিয়েছে। আমি তো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুধগুলো নাড়াচাড়া করতেছিলাম বারবার, যাতে নিচে পড়ে না যায়। দুধের মধ্যে ভালোভাবে বলক উঠে গেলে আপনি আপনার পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আমি তো আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনি যদি মিষ্টি দই বানান তাহলে বেশি পরিমাণে চিনি দিবেন, আর যদি কম মিষ্টি খান তাহলে সেই পরিমাণেই দিবেন। চিনি দেওয়ার পর দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। এর মধ্যে তো আমি পরে আরও একটু চিনি অ্যাড করেছি। আমার কাছে মনে হচ্ছিল মিষ্টি কম হয়েছে, সে কারণে আরও একটু চিনি দিয়েছি। জাল করতে করতে এই দেখুন অনেকখানি দুধ টেনে নিয়েছে। প্রথমে যখন পাতিলের মধ্যে দুধ নিয়েছি তখন ভর্তি ছিল, তারপরে জাল করে করে এইদিকে আমি অর্ধেক পরিমাণে করে ফেলেছি। দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি দুধটাকে নামিয়ে নিব। তারপরে চুলার মধ্যে আর একটা পাতিল বসিয়ে দিলাম চিনির ক্যারামেল তৈরি করার জন্য। পাতিলের মধ্যে পরিমাণ মতো চিনি আর হালকা একটু পানি দিয়ে দিলাম। আর এইদিকে দুধটা দেখুন কত ভালোভাবে জাল করে নিয়েছি। ভালোভাবে জাল করার কারণে উপরে সুন্দরভাবে একটা আবরণ পড়তেছিল, কিন্তু উপরে কোনোভাবে সর পড়তে দেওয়া যাবে না। দুধটাকে তো আমি বারে বারে নেড়ে দিচ্ছিলাম যাতে সর না পড়ে উপরে। আর এইদিকে আমি ক্যারামেলটাও বানিয়ে নিচ্ছিলাম। আমি তো বারবার করে নাড়তেছিলাম যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। এই যে দেখুন কত সুন্দর ক্যারামেলের কালারটা এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে করে দিব। আর গরম করা দুধটা আমি 4 চামচ পরিমাণ একটা বাটির মধ্যে নিয়ে নিব। 4 চামচ নিয়ে নেওয়ার পর দুধগুলো তো আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। ক্যারামেলের মধ্যে দুধটা ঢালার পর ক্যারামেলটা একটু শক্ত শক্ত আর চাকা চাকা টাইপের হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নাই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। আমি তো ক্যারামেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দুধের পাতিলের মধ্যে সব ঢেলে দিলাম। এই যে দেখুন ক্যারামেল ঢালার পরে দুধের কালারটা কত সুন্দর এসেছে। তারপরে তো আমি ভালোভাবে নাড়িচাড়ি দিচ্ছিলাম। ক্যারামেলটা দুধের মধ্যে দেওয়ার পর আরও 4-5 মিনিট ভালোভাবে একটানা জাল দিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে দুধটা ও ক্যারামেলটা একসঙ্গে জাল হয়ে যায়। দুধটাকে 4-5 মিনিট ভালোভাবে জাল করার পর চুলাটা আমি অফ করে দিয়েছি। আর এইদিকে দুধের মধ্যে দইয়ের বীজ দেওয়ার জন্য দুটো ছোট ছোট দইয়ের কাপ নিয়ে এসেছি। দইয়ের কাপগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। দইটা এইদিকে ফেটানো হয়ে গেলে যে দইগুলো একটু বেঁচে ছিল সেই দইগুলো আমি চামচে করে মাটির বাটিগুলোর মধ্যে নিয়ে গায়ের মধ্যে দুটোতে ভালোভাবে লেপে দিচ্ছিলাম। মাটির বাটিতে দই লেপে দিলেও হবে না দিলেও হবে, আমার বেঁচে ছিল সে কারণে আমি দই লেপে দিয়েছি। আর এইদিকে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপরে যেই জায়গাতে আমি দই পাতবো সেই জায়গাটা আমি রেডি করে নিলাম। সব কিছু রেডি করার পর একটা আঙ্গুল দিয়ে দুধটাকে চেক করে দেখছিলাম যে দুধটা কতটুকু পরিমাণে ঠান্ডা হয়েছে। একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, যতটুকু পরিমাণ আপনার আঙ্গুলে তাপ সহ্য হবে ঠিক ততখানি পরিমাণ গরম রাখতে হবে। আগে থেকে ফেটিয়ে রাখা দইয়ের বীজটা আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম যাতে জমাট বেঁধে না থাকে। মিশানো হয়ে গেলে দুধটা টেবিলের উপর নিয়ে আমি বাটিতে ঢালতেছিলাম। নুরান এতগুলো দুধ দেখে কি বলে, কি বলতিছো?
এটাই কার দই হ্যাঁ দই। দই কে করছে দই বানাচ্ছি আমি। দই বানাচ্ছো হ্যাঁ বেশি দই বানাচ্ছো হ্যাঁ, বেশি দই বানাচ্ছি। ও তারপরে সব দুধগুলো আমি মাটির বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর একটু দুধ বেঁচে ছিল ওইটা আমি আর একটা প্লাস্টিকের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর যেখানে আমি দই পাতবো সেখানে নিয়ে এসে উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি, তার উপর আর একটা কাঁথা দিয়ে ঢেকে দিয়েছি যাতে গরম হয়। আমি তো সারা রাত অনেক ছটফট করতেছিলাম যে কখন সকাল হবে আর কখন উঠে আমি দেখবো যে কি অবস্থা দই হয়েছে কি না। এই তো পরের দিন সকালে আমি ভয় ভয় করে এসে ওপেন করতেছিলাম যে দই হয়েছে কি না, আর আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতেছিলাম, আল্লাহ তুমি আমার মান সম্মানটা রাখিও, না হলে জামাইয়ের কাছে মুখ দেখাতে পারবো না। এই দই বানা নিয়ে তো আমার সঙ্গে নুয়ানের আব্বু অনেক টিটকারি করেছে। তারপরে আমি আল্লাহ আল্লাহ করে একটা একটা করে সব কাঁথাগুলো ওপেন করতেছিলাম। আমার দেখা দেখি তো নুরানও ওপেন করতে গিয়েছিল, আর একটু হইলে সব দইগুলো নষ্ট করে দিত। আল্লাহ জানে দইটা ভালোভাবে জমেছে কি না। আমার তো অনেক ভয় লাগতেছিল, ভয় ভয় করে তো ঢাকনাটা খুললাম, বাট ঢাকনা খোলার পর দই দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমিও দই বানাতে পারছি। আমি তো পুরো খুশিতে নাচতেছিলাম দই দেখে। তারপরে তো সবগুলো দই একটা একটা করে ওপেন করে দেখতেছিলাম, মাশাল্লাহ সবগুলো দই অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। জীবনে প্রথম নিজের হাতে দই বানিয়েছি, তাও আবার এত পারফেক্টভাবে, খুশিতে একটু বেশি হচ্ছে। আর এইদিকে নুরানো ঘুম থেকে উঠে চলে এসেছে দই দেখার জন্য। নুরান তো কালকে রাত থেকে দই দেখার জন্যে অনেক এক্সাইটেড হয়েছিল। দই দেখে ও আর আব্বুকে বলতেছিল, বাবা দেখো আম্মু দই বানিয়েছে। ও তো এক নাগাড়ি দেখেছিল দইয়ের দিকে। আপনারাও চাইলে এত সুন্দর পারফেক্টভাবে বাড়িতে দই বানাতে পারবেন নিজে নিজে, আর দোকান থেকে এত কষ্ট করে দই কিনে খাইতে হবে না, দোকানের চেয়েও দ্বিগুণ স্বাদ হবে। আমার দইটা তো মাশাল্লাহ এত পরিমাণে স্বাদ হয়েছিল যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। দইটা তো প্রথমে একটু নরম থাকবে, তারপরে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে নর্মালে রাখলেই ঠিক হয়ে যাবে। আমিও নর্মালে রেখেছিলাম। এই যে দেখুন নর্মাল থেকে বের করার পরে দইটা কত সুন্দর হয়েছে। নুরানের আব্বুকে আমি খেতে দিচ্ছিলাম, নুরানের আব্বু তো খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে। আমার দইয়ে তো টক মিষ্টি দুটোরই স্বাদ লাগতেছিল। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। দইটা সত্যিই অনেক অসাধারণ হয়েছিল। আর দইটা কেমন হয়েছে আমার বানানো সেটা কমেন্টে একটু জানায়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।